তো এখন দেখো আমাদের প্রশ্ন কি বলছে, কোনটি সঠিক। তো প্রথম প্রশ্নে বলছে কীটতত্ত্ব, পরজীবী, অণুজীব বিজ্ঞান, কৃমি, হিস্টোলজি, কোষ, শারীরবিদ্যা, রেচন, তাই না? তো এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে আমাদের যে কীটতত্ত্ব আছে না, এই যে কীটতত্ত্ব, এটাতে আমরা এই যে কীটপতঙ্গ নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ অ্যান্টোমোলজি, অর্থাৎ এই শাখাটার নাম কি, এই শাখাটা হইতেছে অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি, এখানে আমরা কীটপতঙ্গ নিয়ে আলোচনা করি। তাহলে পরজীবী, তাহলে পরজীবী নিয়ে আমরা কোথায় আলোচনা করি? পরজীবী নিয়ে আমরা আলোচনা করি হইতেছে প্যারাসাইটোলজি নামে একটা শাখা আছে জীববিজ্ঞানে, প্যারা জীববিজ্ঞানে একটা শাখা আছে যেটার নাম হইতেছে প্যারাসাইটোলজি, যেখানে আমরা এই যে পরজীবী নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে কীটতত্ত্ব নিয়ে আমরা কীটপতঙ্গ, পরজীবী কিন্তু না। তাহলে আমার প্রথম অপশনটা কিন্তু ভুল, বোঝা গেল। এরপর অণুজীব বিজ্ঞান, এই অণুজীব বিজ্ঞানকে আমরা কি বলি ভাইয়া? আমরা বলি হইতেছে মাইক্রোবায়োলজি। আমরা কি বলি? আমরা বলি হইতেছে মাইক্রোবায়োলজি, যেখানে আমরা ওই যে অণুজীব নিয়ে আলোচনা করি। এখন অণুজীব মানে কি? যেগুলোকে আমরা ওই যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা লাগে। এরকম কি কি আছে? এই যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, এগুলো হইতেছে অণুজীব। ঠিক আছে, তো কৃমি কিন্তু না, কৃমি না। আচ্ছা, এরপরে কি বলছে? হিস্টোলজি। এই যে হিস্টোলজি, এটা কি? এটা হচ্ছে টিস্যু, যেখানে আমরা টিস্যু নিয়ে আলোচনা করি, টিস্যু নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা হিস্টোলজি বলি। কোষ না তো, এই যে কোষ নিয়ে কোথায় আলোচনা করি আমরা? কোষ নিয়ে আলোচনা করি হইতেছে সাইটোলজি। কোষ নিয়ে কোথায় আলোচনা করি? আলোচনা করি হইতেছে সাইটোলজি। বোঝা গেল? সাইটোলজিতে আমরা কোষ নিয়ে আলোচনা করতে। শারীরবিদ্যা, এটাকে আমরা কি বলি? আমরা বলি হইতেছে ফিজিওলজি। ফিজিওলজি, হ্যাঁ, এই যে শারীরবিদ্যার মধ্যে আমাদের রেচন আছে, শ্বসন আসে, এরপরে সালোক সংশ্লেষণ আছে। ঠিক আছে, তো আমাদের আনসার কোনটা হবে ভাই? আমাদের আনসার হবে ঘ নম্বরটা। আচ্ছা, তো এরপরে প্রশ্নে কি বলছে দেখো, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? আমাদের জীববিজ্ঞানের যে শাখাগুলোকে প্রয়োজনের তাগিদে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হইতেছে ভৌত জীববিজ্ঞান আর একটা হইতেছে ফলিত জীববিজ্ঞান। এখন ভৌত জীববিজ্ঞানের মধ্যে তোমাদের যে থিওরিটিক্যাল জিনিসপাতি, এরপরে ফলিত জীববিজ্ঞানের মধ্যে হইতেছে আমরা যেগুলো প্র্যাকটিক্যালি আমরা যেগুলো কাজ করি, সেগুলা এই যে ফলিত জীববিজ্ঞানের মধ্যে আছে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এই যে কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, এটা কি? এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে। বাস্তুবিদ্যা, এই বাস্তুবিদ্যাকে আমরা কি বলি? ইকোলজি বলি। পরিবেশের সাথে যে সম্পর্ক যেটা, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তুবিদ্যা বা কি বলে এটাকে? ইকোলজি বলে। তো এটাও কি? এটা হইতেছে তোমার ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে। শারীরবিদ্যা বা ফিজিওলজি, এটা হইতেছে আমাদের ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে। আর এই যে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, এটা হইতেছে কি? এটা হইতেছে আমাদের ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়ে, ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়ে। তো ভাইয়া এখানে একটা জিনিস আমাদের ভালো করে একটু জানতে হবে, এই যে ই দিয়ে, এটা একটু নোট করে রাখবা। ঠিক আছে, এই যে বাস্তুবিদ্যার যে ইকোলজি বললাম না, তো এগুলো আমরা একটু মনে রাখি। হ্যাঁ, ঠিক আছে, তো এই যে দেখো ইকোলজি, ইকোলজি বললে কি হবে? ইকোলজি বললে হবে বাস্তুবিদ্যা। ইকোলজি বললে হবে বাস্তুবিদ্যা। আর যদি বলে এমব্রায়োলজি, এমব্রায়োলজি বললে হবে ভ্রূণবিদ্যা। এমব্রায়োলজি বললে কি হবে? ভ্রূণবিদ্যা। আর আরেকটা দিয়ে কি আছে? হইতেছে ইভলিউশন। ইভলিউশন মানে কি ভাইয়া? বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা। যারা লেখা বুঝতেছো না, আমি তো মুখে মুখে বলতেছি, আশা করি বোঝার কথা। বিবর্তন বিদ্যা। এরপর আরেকটা দিয়ে কি আছে? এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মানে কি? মানে হইতেছে হরমোন বিদ্যা। মানে কি ভাইয়া? মানে হইতেছে হরমোন বিদ্যা। হরমোন বিদ্যা। আর আরেকটা দিয়ে কি আছে? অ্যান্টোমোলজি। মানে কি? এই যে কীটতত্ত্ব, আমরা একটু আগে যেটা দেখলাম। তো সকল ই নিয়ে কিন্তু আমাদের এই যে কনফিউশনগুলো কিন্তু এগুলো হয়ে থাকে। এই যেখানেও ই আছে, এখানেও ই আছে, ই আছে, ই আছে, ই আছে। তো এই যে ইগুলা
আমাদের একটু জানতে হবে, ঠিক আছে, যাতে আমরা কনফিউশনে না পড়ি। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের প্রশ্নে আর কি আছে, ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি? এটা হইতেছে ফার্মেসি। এই ফার্মেসিটা কি আমাদের মেডিকেল সায়েন্সের সাথে কিন্তু মিল আছে, তাই না? তো এই যে ফরেস্ট্রিতে আমরা কী নিয়ে আলোচনা করি, ওই যে বন নিয়ে, বনের উন্নত, বনের যে পশু পাখিগুলো বসবাস করে সেগুলো নিয়ে আমরা ফরেস্ট্রিতে আলোচনা করি। বায়োটেকনোলজি, ওই যে টিস্যু কালচার, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর মেডিকেল সায়েন্স তো বুঝতে পারতেছো, মানব শরীর নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? তিনি, এই যে ক্যারোলাস লিনিয়াস আছে না, তিনি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছিলেন, দুইটা জগতে ভাগ করেছিলেন। একটা হইতেছে তোমার উদ্ভিদ জগৎ, আর আরেকটা হইতেছে তিনি ভাগ করেছিলেন হইতেছে প্রাণী জগৎ, প্রাণী জগৎ, ঠিক আছে। তো আরও কয়েকটা কথা মনে রাখতে পারো, আরও কয়েকজন বিজ্ঞানীদের কথা তোমাদের বইয়ে দেওয়া আছে, তো এগুলো একটু মনে রাখলে ভালো। তো কোন বিজ্ঞানী আছে হইতেছে R.H. হুইটকার। তিনি এই জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার কী করছিলেন, প্রস্তাব দিছিলেন। প্রস্তাব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন। এরপরে কী করছিল মার্গুলিস। মার্গুলিসে কী করছে, তিনি এই যে জীবজগতের যে 5টা রাজ্যকে তিনি আবার 2টা অধিরাজ্যে ভাগ করছেন। 2টি কী করছেন, 2টি সুপার কিংডমে ভাগ করছেন, সুপার কিংডমে ভাগ করছেন। তো কী কী সুপার কিংডম? সুপার কিংডম হইতেছে, একটা হইতেছে প্রোক্যারিওটিক, আরেকটা হইতেছে ইউক্যারিওটিক। বুঝা গেল? তো এগুলো একটু মনে রাখবা। এই যে ক্যারোলাস লিনিয়াস তাহলে কয়টা জীবজগতে ভাগ করছেন, তিনি 2টা জীবজগতে ভাগ করছেন, উদ্ভিদ আর প্রাণী। আচ্ছা, এরপরে দেখো জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যা, এই যে ট্যাক্সোনমি। তো এটাও জেনে রাখো, এই যে ট্যাক্সোনমি, এটার জনককে, এটার জনক হইতেছে আমাদের বিখ্যাত ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াস আবার কী করছেন, তিনি দ্বিপদ নামকরণও কিন্তু করছেন। তিনি কি করছেন, দ্বিপদ নামকরণও কিন্তু তিনি করছিলেন। এবার ফিজিওলজি, শারীরবিদ্যা, এন্টোমোলজি, কীটতত্ত্ব, জেনেটিক্স, তো বুঝতেই পারতেছো। নিচের কোনটির দেহ মাইসেলিয়াম, মাইসেলিয়ান হয়ে গেছে তাই না, এটা হবে মাইসেলিয়াম। আচ্ছা, মাইসেলিয়াম দ্বারা গঠিত, নিচের কোনটির কি হবে, মাইসেলিয়াম দ্বারা গঠিত। দেখো আমাদের যে ওই যে কি বলে ফানজাই যে রাজ্য আছে না, আমাদের কয়টা রাজ্য আছে ভাইয়া? আমাদের রাজ্য আছে হইতেছে 5টা রাজ্য। একটু দেখে নেই 5টা রাজ্য। মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, তাই না? এই যে মনেরা রাজ্যের মধ্যে কারা কারা আছে? এখানে আছে হইতেছে তোমার ব্যাকটেরিয়া আছে, নীলাভ সবুজ, হ্যাঁ নীলাভ সবুজ ব্যাকটেরিয়াগুলো আছে। তারপরে এই প্রতিষ্ঠানের মধ্যে কারা কারা আছে? আছে হইতেছে তোমার যে অ্যামিবা আছে, প্যারামেসিয়াম আছে, এগুলো আছে। এরপরে তোমার ফানজাইয়ের মধ্যে কারা কারা আছে? মাশরুম আছে, ইস্ট আছে, পেনিসেলিয়াম আছে। এরপরে প্লান্টির মধ্যে তো উদ্ভিদগুলো আছে, আবার অ্যানিমেলের মধ্যে প্রাণীগুলো আছে। তো এখানে কি বলছে, এই যে আমাদের যে ফানজাই যে রাজ্য আছে না, এই যে ফানজাই, এই ফানজাইয়ের মধ্যে যে মাশরুমের যে তোমার যে দেহটা, এটা মাইসেলিয়াম দ্বারা গঠিত। বোঝা গেল? তাহলে কার দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত ভাইয়া? এই যে মাশরুম বা ফানজাই রাজ্যের এরা। আচ্ছা, তো এবার পরের প্রশ্ন কী বলছে দেখো, কোনটি মনেরা রাজ্যের জীব? মনেরা রাজ্যের জীব কোনটা? এই যে আমি একটু আগে বলছি তোমাদের, মনেরা রাজ্যের মধ্যে কারা কারা আছে? মনেরা রাজ্যের মধ্যে আছে হইতেছে তোমার ব্যাকটেরিয়া প্লাস নীলাভ সবুজ শৈবাল, প্লাস কি ব্যাকটেরিয়া প্লাস নীলাভ সবুজ শৈবাল। আর এই যে প্যারামেসিয়াম, এই যে প্যারামেসিয়াম বললাম, এই যে প্যারামেসিয়ামটা, এটা কোনটার মধ্যে, এটা কোনটার মধ্যে পড়ে? এটা হইতেছে প্রোটিস্টার মধ্যে পড়ে। একটু লিখে দিই, মনে থাকলে ভালো।
এটা হইতেছে তোমার প্রতিষ্ঠার মধ্যে পড়ে, ঠিক আছে। আর যে মাশরুম, এরপরে তোমার আছে ইস্ট আছে, এরপরে তোমার আছে কি পেনিসিলিয়াম আছে, এগুলো হইতেছে তোমার ফানজাইয়ের মধ্যে পড়ে। এই যে পেনিসিলিয়াম, এটাও কি তোমার ফানজাইয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কোন অঙ্গটি ব্যাকটেরিয়াতে উপস্থিত? ব্যাকটেরিয়ার মধ্যে ভাইয়া কোনো অঙ্গাণুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়াও নাই, প্লাস্টিডও নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও নাই, রাইবোজোমটা থাকে। কারণ কেন? কারণ এই যে ব্যাকটেরিয়া হইতেছে মনেরা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তো মনেরা রাজ্যের যে প্রাণীগুলো আছে এগুলোর ক্ষেত্রে কোনো অঙ্গাণুই থাকে না, তারা প্রোক্যারিওটিক, আদিকোষী। তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজোমটাই থাকে, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর এই যে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলা, আমাদের যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ না, তো এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলা কিভাবে হয় দেখো। আমাদের শ্রেণীবিন্যাসের ধাপটা হইতেছে, প্রথমে হইতেছে রাজ্য, ঠিক আছে। এই রাজ্যের পরে কি হবে, এই রাজ্যের পরে হইতেছে আমাদের পর্ব, এরপরে হইতেছে আমাদের শ্রেণী, এরপরে হইতেছে আমাদের বর্গ, এরপরে গোত্র, এরপরে গণ, এরপরে প্রজাতি। এই সিরিয়ালটাকে মনে রাখতে হবে। প্রথমে রাজ্য, পরে পর্ব, পরে শ্রেণী, পরে বর্গ, পরে গোত্র, পরে গণ, পরে প্রজাতি। এখন আমি যদি বলি আমাদের রাজ্য কি ভাইয়া, আমাদের রাজ্য হইতেছে অ্যানিমেলিয়া রাজ্য। আমাদের প্রাণীদের রাজ্য কি? অ্যানিমেলিয়া রাজ্য। পর্ব কি? পর্ব হইতেছে আমাদের কি বলো, করডাটা। আমাদের পর্ব হইতেছে করডাটা, আর এটা হইতেছে অ্যানিমেলিয়া। আর আমাদের শ্রেণী কি বলতে পারবা? আমাদের শ্রেণী হইতেছে কি? ম্যামালিয়া। জাস্ট এগুলো একটু মনে রাখবো, মানুষেরটা একটু মনে রাখলেই ভালো হবে। আর আমাদের বর্গ কি ভাইয়া? আমাদের বর্গ হইতেছে প্রাইমেট। গোত্র গণ এগুলোর দরকার নাই। আর প্রজাতিটা একটু মনে রাখবা, হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স, ঠিক আছে। তো আমাদের যে প্রথমে রাজ্য, পরে পর্ব, পরে শ্রেণী, পরে বর্গ, পরে গোত্র, পরে গণ, পরে প্রজাতি। আমাদের রাজ্য কি? অ্যানিমেলিয়া। পর্ব কি? করডাটা পর্ব। শ্রেণী কি? ম্যামালিয়া। বর্গ কি? প্রাইমেট। গণ, গোত্র, গণ এটা একটু দেখে রাখো, ঠিক আছে। আচ্ছা, প্রজাতি কি? হোমোসেপিয়েন্স। এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা ভাইয়া বলো তো? দেখো, পর্ব, বর্গ, গোত্র, শ্রেণী, না এটা হয় নাই। বর্গ, শ্রেণী, পর্ব এটা হয় নাই। পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, দেখো আমাদের 3 নম্বরটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে 80 নম্বর প্রশ্নে, কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নামটা কি? দেখো আমাদের কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হইতেছে বুফো মেলানোস্টিকটাস, ঠিক আছে। আবার তোমাদের বইয়ে এরকম কোনো ব্যাঙ এরকম না দিয়ে আরেকটা দিতে পারে, এটা একটু মনে রাখবা। কি হবে? দুট্টা ফেরাইনাস মেলানোস্টিকটাস, ঠিক আছে। এই দেখো মেলানোস্টিকটাস এটা কিন্তু মিলে গেছে, তাই না? দুইটা ক্ষেত্রে সেম। এখানে বুফো, এখানে দুট্টা ফেরাইনাস। এখন দেখো এটা একটু মনে রাখবা কীভাবে। দেখো এই যে ব্যাঙ, আমাদের বাড়িতে যদি ব্যাঙ প্রবেশ করে আমরা কি বলি? দূর দূর বলি না? তো এইভাবে দুট্টা ফেরাইনাস, এটা একটু মনে রাখবা এভাবে, ঠিক আছে। আচ্ছা, এই যেখানে আবার দেওয়া আছে আর্ট্রোকার্পাস হেটারোফাইলাস, এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা হইতেছে কাঁঠাল। এবার এটা কীভাবে মনে রাখবো? এটা কীভাবে মনে রাখবো? দেখো আমরা কাঁঠাল কী করি? অনেকে হেট করি। দেখো এই যে হেটেরোফাইলাস, বুঝা গেল? এ কারণে এটাকে মনে রাখবা। এরপর এপিস ইন্ডিকা। এপিস মানে কি ভাইয়া? এপিস মানে হইতেছে মৌমাছি। এরপরে এই যে আমেরিকানা, এটা এভাবে মনে রাখবা। কীভাবে মনে রাখবা? দেখো আমাদের যে তেলাপোকাগুলা, আরশোলাগুলা কোথায় পাওয়া যায়? আমেরিকায় পাওয়া যায়। তো আমরা এটাকে কী বলবো? আমেরিকানা। তো এটা কি কোনটা হবে? আরশোলা, বৈজ্ঞানিক নাম। বুঝা গেল? আচ্ছা, এবার টেকনিক দিয়ে মনে রাখবা, তাহলে সহজ হবে তোমাদের জন্য।
আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, লাইসোসোমের কাজ কোনটি? আমাদের কোষে আমাদের যদি জীবাণু যদি প্রবেশ করে, তাহলে এই যে লাইসোসোম আছে না, এটা কি করে, ওই জীবাণুগুলোকে কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে। ঠিক আছে, তো কোন প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এই জীবাণু বক্ষণের কাজ লাইসোসোমের কাজ। আর এই যে খাদ্য তৈরি করা, এই খাদ্য তৈরি করা কার কাজ? এটা হইতেছে ক্লোরোপ্লাস্ট। এটা কাজ কি? এটা কাজ হইতেছে ক্লোরোপ্লাস্ট। আর যে শক্তি তৈরি করা, এটা কার কাজ? এটা হইতেছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এটা কার কাজ? এটা হইতেছে মাইটোকন্ড্রিয়া কাজ। বুঝা গেল? আর এই যে আমিষ তৈরি, প্রোটিন যে তৈরি, এটা কার কাজ? এটা হইতেছে রাইবোজোমের কাজ। এটা হইতেছে রাইবোজোমের কাজ। বুঝা গেল? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। একটা কি ভাইয়া? একটা হইতেছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। আর একটা কি? ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এখন এই যে প্রোক্যারিওটিক সেলে তোমার যে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াসটা কি সুগঠিত না, সুগঠিত না। আর এখানের যে নিউক্লিয়াসটা সুগঠিত, সুগঠিত। ঠিক আছে, তো দেখো আমাদের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এখন প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াসটা সুগঠিত না, আবার ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াসটা কি সুগঠিত। তাহলে কয়টা? দুইটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ছত্রাকের যে কোষ প্রাচীরটা, এটা কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের অনেকবার আসবে, তোমাদের বড় ভাইয়া যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি ভাইয়া? এটা হইতেছে কাইটিন দিয়ে তৈরি। এটা মনে রাখবা, কাইটিন দিয়ে তৈরি। আচ্ছা, তো আরেকটা জিনিস জেনে নেই। কি জানবো? আমাদের যে ব্যাকটেরিয়া আছে, এই যে আমাদের ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা, এটা হইতেছে প্রোটিন, এরপরে লিপিড এবং পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড এগুলো দিয়ে কি আমাদের যে ব্যাকটেরিয়া, এটার কোষ প্রাচীর গঠিত। বুঝা গেল? আর ছত্রাক বলে কোনটা হবে? কাইটিন। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? এই যে আমাদের কোষঝিল্লির মধ্যে এরকম অনেকগুলো ভাঁজ ছিল না? এই ভাঁজগুলোকে আমরা কি বলতাম? আমরা বলছি হচ্ছে মাইক্রোভিলাই। এগুলোকে আমরা কি বলি? এই কোষঝিল্লির ভাঁজকে আমরা কি বলি? আমরা বলি মাইক্রোভিলাই। আর আরও কিছু জিনিস জেনে নেই। এই যে আমাদের যে কৃষ্টি আছে না, এই যে কৃষ্টি, এটা হইতেছে মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের যে আবরণ, মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের আবরণটা আছে না, এটা ভাঁজ হয়ে কি থাকে? ঝুলে থাকে। সেটাকে আমরা কৃষ্টি বলি। বুঝা গেল? তো এখানে আনসার কোনটা হবে? আনসার হবে মাইক্রোভিলাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? তোমাদের বইয়ে দুইটা প্রোটোজোয়ার নাম দেওয়া আছে। একটা হইতেছে ট্রাইকোনোমাস, আরেকটা নাম কি? আরেকটা নাম হইতেছে মনোসার্কোমোনোটাইস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, নামটা লিখে দেই, তোমরা তোমাদের ভুলে যেতে পারো। মনোসার্কো, বানানটা কীরকম হবে? হ্যাঁ, আইডিএস, হ্যাঁ, এরকম একটা বানান হবে, মনোসার্কোমোনোটাইস। ঠিক আছে, এটা একটু বই থেকে দেখে নিবা, আর বানানটা ভুল হইলে একটু ঠিক করে নিবা। এবার দেখো আর্ট্রোকার্পাস। এখন ভাইয়া একটু বলে রাখি, এই যে আর্ট্রোকার্পাস হেটেরোফাইলাস মানে কি? হিট করা মানে কি? কাঁঠাল বলছিলাম। এবারে কপসিকাস সাউলোরিস মানে কি? এটা হইতেছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। আর এপিস মানে তো বললাম মৌমাছি, এটা হইতেছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। তোমরা এই যে এমসিকিউ যখন সলভ করবা না, তোমরা এভাবে যাই বাবা সাথে সাথে পড়ার চেষ্টা করবা, তাহলে এগুলো তোমার দীর্ঘদিন মনে থাকবে। এরপর দেখো প্লাস্টিড কত প্রকার? তো আগেই বলে নেই, প্লাস্টিড হইতেছে 3 প্রকার।
ঠিক আছে। তো এই যে প্লাস্টিডের মধ্যে কি কি আছে ভাইয়া, আছে হইতেছে তোমার কি আছে, ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা চিনি, অনেক পড়ছি ক্লোরোপ্লাস্ট নিয়ে। এরপরে 2 আছে হইতেছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর 3 আছে হইতেছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বোঝা গেল? এখন দেখো এই যে ক্লোরোপ্লাস্ট আছে না, এটা হইতেছে সবুজ বর্ণ। এটা কি বর্ণ? এটা হইতেছে তোমার সবুজ বর্ণ। আর যে লিউকোপ্লাস্ট আছে এটা হইতেছে বর্ণহীন, মানে কোনো কালার নাই। আর এই যে কি আছে, এই যে আছে হইতেছে তোমার যে ক্রোমোপ্লাস্ট, এটা হইতেছে সবুজ বাদে যে বাকি বর্ণগুলো আছে এগুলা। ঠিক আছে, যেমন কি, যেমন হইতেছে কি কি বর্ণ আছে ভাইয়া, যদি মনে করো যদি হলুদ বর্ণ যদি হয়, এই যে কালিটাই হইতেছে হলুদ, তাই না? হলুদ বর্ণ হলে সেটাকে আমরা বলি কি, জ্যান্থোফিল, জ্যান্থোফিল। আর যদি মনে করো যদি কমলা কালার যদি হয়, সেটাকে আমরা বলি ক্যারোটিন, ক্যারোটিন। আর যদি লাল বর্ণ যদি হয়, সেটাকে আমরা বলি ফাইকোএরিথ্রিন। আর যদি নীল বর্ণ হয়, সেটাকে আমরা বলি ফাইকোসায়ানিন। বুঝা গেল? এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো লিখে দিতেছি। এবার দেখো কী বলছে, দেখো জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? তোমাদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলে কি, স্ক্লেরেনকাইমা। বোঝা গেল? সরি, না এটা হয় নাই। জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে ভাইয়া? এরেনকাইমা। এটা বলতে ভুলে গেছে, এরেনকাইমা, এরেনকাইমা। ঠিক আছে। আর যদি মনে করো যে আর কি হইতে পারে, আর যদি ক্লোরোপ্লাস্ট যদি থাকে, প্যারেনকাইমা যদি এগুলোতে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তখন আমরা সেটাকে বলবো ক্লোরেনকাইমা। যদি ক্লোরোপ্লাস্ট থাকে সেটাকে আমরা বলি ক্লোরেনকাইমা। ঠিক আছে। এখন এই যে একটু জিনিসটা একটু বিস্তারিত একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের যে উদ্ভিদের যে টিস্যুগুলা, আমাদের উদ্ভিদের টিস্যুগুলাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে কি জটিল টিস্যু, আর একটা হইতেছে তোমার সরল টিস্যু। সরল টিস্যু, বোঝা গেল? এই যে সরল টিস্যুর মধ্যে আছে 3টা। একটা হইতেছে প্যারেনকাইমা, আর একটা হইতেছে কুলেনকাইমা, আর একটা হইতেছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুর মধ্যে আছে হইতেছে 2টা। একটা হইতেছে জাইলেম, আর একটা কি, আর একটা হইতেছে ফ্লুয়েম, ফ্লুয়েম। বুঝা গেল? একটু রিভাইজ দিয়ে দিলাম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, পরবর্তী প্রশ্নে বলছে হইতেছে কুমড়া গাছের কাণ্ডের দৃঢ়তা প্রদান করে কোনটি? এই যে কুলেনকাইমা আছে না, এই কুলেনকাইমা হইতেছে কি কচি ও নমনীয় কাণ্ড যেগুলো আছে এগুলার দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, তো আনসার কোনটা হবে? কুলেনকাইমা। তোমাদের বইয়ে দেওয়া আছে এটা। আর এই যে কুমড়া গাছ সাথে আর একটা উদাহরণ আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, দণ্ডকলস, দণ্ডকলস, এটাও কি কচি নমনীয় কাণ্ড। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি, মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু থাকে? মানুষের কোষে কোন ধরনের আবরণী টিস্যু থাকে? তাহলে দেখো এই যে আবরণী টিস্যুগুলা আছে হইতেছে হ্যাঁ, আছে হইতেছে সাধারণ আবরণী টিস্যু, সাধারণ আবরণী টিস্যু। আরেকটা আছে হইতেছে তোমার কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আরেকটা আছে হইতেছে সিউডো স্ট্র্যাটিফাইড, মানে স্ট্র্যাটিফাইড না কিন্তু তার মতো, সিউডো স্ট্র্যাটিফাইড, ডট ডট দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সাধারণ যে আবরণী টিস্যু এটা কোথায় থাকে?
সাধারণ আবরণ টিস্যু কোথায় থাকে? এটা থাকে হইতেছে বুমেন্স ক্যাপসুল, যে নেফ্রনের যে বুমেন্স ক্যাপসুল আছে না, আর সংগ্রাহক নালিকা, এগুলোতে থাকে। তাহলে আমি এখানে শুধু লিখে রাখি বুমেন্স ক্যাপসুল, শুধু লিখলাম। আর কি থাকে? সংগ্রাহক নালিকাতে, শর্টকাটে লিখে রাখি সংগ্রাহক নালিকাতে থাকে। আর এই যে স্টেডিফাইড, এটা কোথায় থাকে ভাইয়া? এটা থাকে হইতেছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক, তাহলে শুধু প্রাণী ত্বক লিখলাম। আর এই যে সিউডো স্টেডিফাইড, এটা কোথায় থাকে? ট্রাকিয়া, এই যে আমাদের যে শ্বাসনালী আছে না, এই শ্বাসনালীতে থাকে হইতেছে সিউডো স্টেডিফাইড। তো আমাদের প্রশ্ন কি বলছে দেখো, মানুষের ত্বকে, মানে কি প্রাণীর ত্বক না, কোন ধরনের আবরণ টিস্যু থাকে? স্টেডিফাইড আবরণী টিস্যু থাকে, এই যে স্টেডিফাইড। আর সিউডো স্টেডিফাইড কোথায়? ট্রাকিয়াতে থাকে, ট্রাকিয়াতে থাকে। এর পরবর্তী প্রশ্নে কি বলছে, ঐচ্ছিক পেশিতে কোনটি অনুপস্থিত? ঐচ্ছিক পেশিতে কোনটি অনুপস্থিত? আমাদের পেশি টিস্যু কয় ধরনের? আমাদের পেশি টিস্যু হইতেছে 3 ধরনের। আমাদের পেশি টিস্যু কয় ধরনের? 3 ধরনের। একটা হইতেছে ঐচ্ছিক, আরেকটা হইতেছে অনৈচ্ছিক, আরেকটা হইতেছে হৃদপেশি। বোঝা গেল? তো এখন ঐচ্ছিক পেশিতে কোনটি অনুপস্থিত? এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক। দেখো এই যে নিউক্লিয়াসটা তোমার ঐচ্ছিকেও থাকে, অনৈচ্ছিকেও থাকে, কিন্তু আবার হৃদপেশিতেও থাকে। সার্কুলেম বা মায়োফাইব্রিল এগুলো সবগুলোতে থাকে, কিন্তু এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা শুধুমাত্র কোথায় থাকে? এটা থাকে হইতেছে তোমার শুধুমাত্র হৃদপেশিতে। ইন্টারক্যালেটেড ডিস্ক, বোঝা গেল? তাইলে ঐচ্ছিক পেশিতে কোনটা থাকে না ভাইয়া? এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা থাকে না। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, মাইটোসিস কয়টি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়? আগে ভাইয়া মাইটোসিস পর্যায়টা কি তোমরা জানো? এই যে আমাদের যে জনন মাতৃকোষ, এই যে জনন মাতৃকোষ এখান থেকে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অপত্য কোষগুলা জনন মাতৃকোষের সমানই হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই না? এখন দেখো এই যে মাইটোসিস যে কোষ বিভাজনটা, এটা 5টা পর্যায়ে হয়ে থাকে। এটা কয়টা পর্যায়ে হয়ে থাকে? এটা হইতেছে 5টা পর্যায়ে হয়ে থাকে। এখন কি কি পর্যায়ে দেখো, একে হইতেছে প্রোফেজ, 2 হইতেছে প্রোমেটাফেজ, 3 হইতেছে মেটাফেজ, 4 হইতেছে অ্যানাফেজ, 5 হইতেছে টেলোফেজ। বোঝা গেল? টেলোফেজ। তো এই 5টা পর্যায়ের মাধ্যমে কি হয়? মাইটোসিসটা পর্যায়টা হয়ে থাকে। তাহলে আনসার হবে কোনটা? 5। এরপরে দেখো কি বলছে পরবর্তী প্রশ্নে, এস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? দেখো এই যে প্রোমেটাফেজ যে ধাপ আছে না, এটা যখন উদ্ভিদের ক্ষেত্রে যখন ঘটে, আচ্ছা দেখো এই যে দেখো এই যে প্রোমেটাফেজটা যখন ঘটে তোমার উদ্ভিদের ক্ষেত্রে, একটা সেকেন্ড, একটু চিত্রটা একটু এঁকে নেই। এটা একটু মনে রাখবা ভালোভাবে, ঠিক আছে? তো মনে করো এই যে এটা হইতেছে আমাদের প্রোমেটাফেজ ধাপ। এখানে তোমার এই যে পানি কোষে ঘটতেছে, এটা পানি কোষটা দিছি আমি, উদ্ভিদ কোষেরটা না। তো দেখবা যে একটা জিনিস খেয়াল করো বা চিত্রে, তোমাদের যখন প্রোমেটাফেজ আছে, এরকম দেখো তোমাদের পানি কোষে এরকম এরকম কিছু বিচ্ছুরিত রশ্মি আছে। প্রোমেটাফেজে তোমরা দেখলে দেখতে পাবা, ঠিক আছে? তো এই যে লাল যে বিচ্ছুরিত রশ্মিগুলা, এগুলাকে আমরা বলি এস্টার রশ্মি, এস্টার রে, এস্টার রে, ঠিক আছে? এগুলা এই যে তোমার যে আবার যে কালো জিনিসটা আছে, এটা হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের কারণে এস্টার রেগুলা হয়ে থাকে, ঠিক আছে? আর এই যেগুলো তো ক্রোমোজোম, বুঝতে পারতেছো এটা কোন ধাপ? এটা হইতেছে প্রোমেটাফেজ পর্যায়, ঠিক আছে? এটা 2 নম্বর প্রোমেটাফেজ পর্যায়। তো এখানে এই প্রোমেটাফেজ ধাপে কি হয়? এস্টার রেগুলা বিচ্ছুরিত হয়। তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো। প্রোমেটাফেজে
স্টার এগুলা বিচ্ছুরিত হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়। দেখো সেমভাবে আমি যদি আবার এই যে চিত্রটা যে আঁকি একটু আঁকার যদি চেষ্টা করি, এই যে মনে করো চিত্রটা, এই যে চিত্রটা এখানে এই দেখো এখানে এখন ক্রোমোজোমগুলো থাকে, তাই না? তো দেখো এই যে এই ধাপটার নাম কি, এই ধাপটার নাম হইতেছে আমাদের এনাফেজ ধাপ, যেটা 4 নম্বর এনাফেজ ধাপ। তো এই এনাফেজ ধাপে দেখো এই যে ক্রোমোজোমগুলোকে এগুলাকে বলা হয় অপত্য ক্রোমোজোম। একটা অপত্য ক্রোমোজোম, একটা অপত্য ক্রোমোজোম, একটা অপত্য ক্রোমোজোম, একটা অপত্য ক্রোমোজোম, ঠিক আছে? অপত্য ক্রোমোজোমগুলো সৃষ্টি হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? এটা হইতেছে এনাফেজ ধাপে। এনাফেজ ধাপে, বুঝতে পারছো? এনাফেজ ধাপে। এখন ভাই এখানে যদি বলে অপত্য সেন্ট্রোমিয়ার, কারণ আমি কি বললাম, আমি বললাম হইতেছে অপত্য সেন্ট্রোমিয়ার। অপত্য ক্রোমোজোমের জায়গায় আমি বললাম অপত্য সেন্ট্রোমিয়ার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপ। আচ্ছা, এটা কি? হ্যাঁ, তখন আনসার কি হবে? অপত্য সেন্ট্রোজোম বলে আনসার হবে মেটাফেজ ধাপ। অপত্য সেন্ট্রোমিয়ার বললে আনসার কোনটা হবে? মেটাফেজ ধাপ। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাই। কে বলছে দেখো, অ্যানাফেজ ধাপের এল আকৃতির ক্রোমোজোমকে কি বলে? এই যে অ্যানাফেজ ধাপ আছে না, এই অ্যানাফেজ ধাপগুলো যখন মেরুমুখী হয় তখন তাদের বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো আকৃতি ধারণ করে। তো এই যে এখন যদি ভি আকৃতি যদি ধারণ করে, তাদেরকে বলা হয় মেটাসেন্ট্রিক। আর যদি এল আকৃতি যদি ধারণ করে সেটাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। আর যদি জে আকৃতি যদি ধারণ করে সেটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি আই আকৃতি যদি ধারণ করে সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। বোঝা গেল? ভি হইলে মেটাসেন্ট্রিক, এল হইলে সাবমেটাসেন্ট্রিক, জে হইলে অ্যাক্রোসেন্ট্রিক, আই হইলে টেলোসেন্ট্রিক। তো এখানে কী বলছে? এল আকৃতি, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে মেটাসেন্ট্রিক। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, তাই না? তো এই ধরনের প্রশ্নগুলায় তোমাদের একটু কনফিউশন লাগে। দেখো যদি তোমাদের প্রশ্নে যদি বলে নিউক্লিয়াস বিলুপ্তি হওয়া শুরু করে, নিউক্লিয়াস বিলুপ্ত হওয়া শুরু করছে, তার মানে কি? প্রোফেজ। এটা ভালো করে বুঝবা, প্রোফেজ। আর যদি বলে নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি, সম্পূর্ণ বিলুপ্তি বলে কোনটা বলবা? বলবা হইতেছে মেটাফেজ। মেটাফেজ। আর যদি বলে নিউক্লিয়াস পুনরাবির্ভাব, তাহলে বলবা টেলোফেজ। তাহলে আনসার কোনটা হবে? পুনরাবির্ভাব বলছে, আনসার হবে টেলোফেজ। আর যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি তাহলে বলবা মেটাফেজ। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটিতে মিওসিস ঘটে? নিচের কোনটিতে মিওসিস ঘটে? তো ভাইয়া মিওসিস যে কোষ বিভাজন, এটা কি তোমরা পারো? মিওসিস কোষ বিভাজন কীভাবে হয়? এই যে জনন মাতৃকোষ থেকে প্রথম ধাপে দুইটা পত্রকোষ সৃষ্টি হইল, আবার এই অপত্যকোষ থেকে আবার দুইটা অপত্যকোষ, এখান থেকে আবার দুইটা অপত্যকোষ। তাহলে মোট অপত্যকোষ কয়টা? 4টা কিন্তু অপত্যকোষ সৃষ্টি হয়। এই যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মোট অপত্যকোষ কয়টা সৃষ্টি হয়? 4টা অপত্যকোষ সৃষ্টি হয়। ঠিক আছে? কারণ এই 1টা 2টা 3টা 4টা, আর এতটুকু হইতেছে একটা ধাপ, আবার এতটুকু হইতেছে আরেকটা ধাপ। মিওসিসটা 2 ধাপে হয়ে থাকে। এখন এই যে মিওসিসটা কোথায় হয়? ভ্রূণমুকুল না, ভ্রূণমুকুলে হয় মাইটোসিস, তো এটা হবে না। বর্ধনশীল পাতা, এটা হবে মাইটোসিস, এটার কারণে হবে না। মূলের অগ্রভাগ, এখানে মাইটোসিস। ফুলের পরাগধানী, হ্যাঁ ফুলের পরাগধানীতে কী হয়ে থাকে? মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে।
এর পরের প্রশ্নে কি বলছে দেখো, মিওসিস কোষ বিভাজনে কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? একটু আগে দেখাইলাম না ভাইয়া, এই যে 4টা, এই যে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। তাইলে বলো তো একটা জিনিস এখন তোমরা নিজেরা চিন্তা করে বলো তো, এই যে মাইটোসিস কোষ বিভাজন হইতেছে এইটা এখান থেকে এরকম, তাহলে বলো তো ভাইয়া এই যে মাইটোসিস কোষ বিভাজনে কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? অপত্য কোষ সৃষ্টি হয়ে হইতেছে 2টা। কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়? 2টাই অপত্য কোষ সৃষ্টি হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে? এখানে মিওসিস কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়? 4টে অপত্য কোষ সৃষ্টি হয়। আর মাইটোসিস বললে কয়টা? মাইটোসিস বললে 2টা। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো আমাদের 98 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জাইগোটে ক্রোমোজোম কি অবস্থায় থাকে? তো ভাই জাইগোট জিনিসটা কি? যখন শুক্রাণু এবং যখন ডিম্বাণু এই 2টা মিলে যে কোষটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় জাইগোট। এখান থেকে জীবের সৃষ্টি, এই কোষ থেকে কি জীবের সৃষ্টি। তাহলে জাইগোটে ক্রোমোজোম কি অবস্থায় থাকে? আর এই যে শুধুমাত্র এন, এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। তাহলে এটাও কি? এটা হইতেছে হ্যাপ্লয়েড। আর এই যে 2n, এটাকে বলা হয় ডিপ্লয়েড। তাহলে জাইগোটে ক্রোমোজোম কি অবস্থায় থাকে ভাইয়া? ডিপ্লয়েড অবস্থায় থাকে। সেমভাবে এটা একটু জেনে রাখো। আর এই যে 3n, এটাকে বলা হয় ট্রিপ্লয়েড। 3টা থাকলে ট্রিপ্লয়েড। এই যে শস্য আছে না, এগুলোতে এই ট্রিপ্লয়েড অবস্থায় থাকে। আচ্ছা, কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? মানে পানি বিয়োজন, হ্রাস পাওয়া মানে কি? পানি বিয়োজন না? তো এটা কোথায়? এটা হইতেছে প্রোফেজ ধাপে। এখন ঠিক উল্টো প্রশ্ন তোমাদের করতে পারে। কী ধরনের প্রশ্ন? বলতে পারে যে পানি যোজন কোথায় হয়? পানি যোজন হইতেছে টেলোফেজ পর্যায়ে। পানি যোজন কোথায় হয়? এই টেলোফেজ পর্যায়ে পানি যোজনটা হয়ে থাকে। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়? ইস্ট কি ভাইয়া? নিম্ন শ্রেণীর জীব না? তো এই নিম্ন শ্রেণীর এগুলোর ক্ষেত্রে অ্যামাইটোসিস হয়ে থাকে। যেমন ব্যাকটেরিয়া, ইস্ট এগুলোর ক্ষেত্রে কি ধরনের কোষ বিভাজন হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, তো এখানে আরেকটু জিনিস জেনে রাখি। আচ্ছা, এটা লিখে দেই, শুধুমাত্র ইস্ট না, সাথে কে আছে? সাথে আছে ব্যাকটেরিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সাইটোকাইনেসিস মানে কি? দেখো এই জিনিসটা একটু ভালোভাবে বুঝবা। এই যে সেল, কোষ, এই কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, এরপরে কি আছে? প্রোটোপ্লাজম আছে, তাই না? নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে। এই যে নিউক্লিয়াসের যে বিভাজন, এই যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর এই যে সাইটোপ্লাজমের বিভাজন, এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। বুঝা গেল? তাহলে সাইটোকাইনেসিস কি? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে যে কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? কোনটা অ্যাডিনোসিন ডাইফসফেট? এখন দেখো, যদি এএমপি হয় সেটাকে আমরা বলি এডিনোসাইন মনোফসফেট, মানে একটা ফসফেট আছে।
আর এডিপি যদি বলি, আমরা বলি এডিনোসাইন ডাই ফসফেট। আর যদি এটিপি হয় সেটাকে আমরা বলি এডিনোসাইন ট্রাইফসফেট। তিনটা, বোঝা গেল? এডিনোসিন ট্রাইফসফেট বলি। আবার এই যে এটিপি, এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব শক্তি মুদ্রা, তাই না? বায়োলজিক্যাল কয়েন বলা। তাহলে দেখো কোনটি এডিনোসিন ডাইফসফেট ভাইয়া? ডি, এডিপি, এডিনোসিন ডাইফসফেট। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? এই যে উপরের লাইন দেখো, বায়োলজিক্যাল কয়েন কাকে বলা হয়? এটিপিকে বলা হয়। এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়। আচ্ছা, পরের প্রশ্নে কি বলছে দেখো, চিত্রে উল্লেখিত প্রক্রিয়াটির নাম কি? এই যে একটা পাতা দেওয়া আছে, পাতার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, অক্সিজেন সে কি করতেছে? ত্যাগ করতেছে। তো এটা কি? এটা কিসের মাধ্যমে, এটা মানে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে হয়ে থাকে? এটা হইতেছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস। এখন ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এখন এই যে অক্সিজেন, এই যে মনে করো তুমি এটা, এই যে অক্সিজেনটা তুমি গ্রহণ করতেছো, তখন অক্সিজেন তখন তুমি গ্রহণ করতেছো, এবং আর এই যে কার্বন ডাইঅক্সাইড তুমি কি করতেছো? তুমি ত্যাগ করতেছো। বোঝা গেল? তো এই যে তোমার যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শ্বসন, রেসপিরেশন। বোঝা গেল? তাহলে সালোক সংশ্লেষণ জিনিসটা কি, শ্বসন জিনিসটা কি, এটা কি বুঝতে পারছো? তাহলে কি বলছে দেখো, চিত্রে উল্লেখিত প্রক্রিয়াটির নাম কি? প্রক্রিয়াটির নাম হইতেছে সালোক সংশ্লেষণ। আর প্রশোধন মানে কি ভাইয়া? এখানে দেখো প্রশোধন জিনিসটা কি। এই জন্য পাতা, তাই না? এই যে উদ্ভিদের যে অতিরিক্ত পানিগুলা, উদ্ভিদের থেকে যে অতিরিক্ত যে পানিগুলা উদ্ভিদ তার দেহ থেকে যে বের করে দেয়, সেটাকে বলা হয় কি? প্রশোধন বা ট্রান্সপিরেশন। ইংরেজিতে কি? ট্রান্সপিরেশন বা প্রশোধন বলে। ঠিক আছে? আচ্ছা, 104-এ কি বলছে দেখো, সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কি? তোমাদের বইয়ে লেখাই আছে অক্সিজেন এবং পানি হইতেছে উপজাত দ্রব্য। উপজাত দ্রব্য পানি এবং অক্সিজেন, তাহলে ক আর খ উভয় হবে। ঠিক আছে? ক আর খ উভয় হবে। এখন ভাইয়া আরও কিছু জিনিস আমরা জানার চেষ্টা করি। এই যে আমাদের যে সালোক সংশ্লেষণ জিনিসটা, এটা বিক্রিয়াটা, এটা হইতেছে একটা কি? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা ওই যে আমাদের যে কেমিস্ট্রিতে যে রাসায়নিক বিক্রিয়া যে আছে, সেখানে আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে পড়ছিলাম, তাই না? মানে কি? বিক্রিয়কের মধ্যে একটা বিক্রিয়কের জারণ হবে, আর একটা বিক্রিয়কের মধ্যে কি হবে? বিজারণ হবে। এখানে আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়কের মধ্যে থাকে হইতেছে পানি থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, তাই না? এখন এই যে পানিটা কি হবে? এটা হবে জারিত, আর যে কার্বন ডাইঅক্সাইডটা হবে বিজারিত। মূলত এই কার্বন ডাইঅক্সাইড কারণে কি হয়? কার্বোহাইড্রেটগুলো তৈরি হয়। তো এগুলো একটু মনে রাখবা, জারিত হয়, এটা হইতেছে বিজারিত হয়। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কোন প্রক্রিয়াটি এটিপিতে রূপান্তরিত করতে সাহায্য করে? কোন প্রক্রিয়াটি এটিপিতে রূপান্তরিত করতে সাহায্য করে? এটা হবে কি? এটা হবে হইতেছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। আর যদি এটাকে যদি বলে আলোর উপস্থিতিতে
কি বলছে, আলোর উপস্থিতিতে যদি এডিপিকে যদি এটিপিতে রূপান্তরিত করে, এটা যদি বলে তাহলে হবে ফটো ফসফোরাইলেশন। ফটো মানে কি, আলো, তাই না? ফটো মানে কি, আলো। তো তাহলে সেক্ষেত্রে হবে ফটো ফসফোরাইলেশন, ফটো ফসফোরাইলেশন। আর যদি বলে এটিপি হতে এটিপি, এটিপি ভেঙে কি করছে, এটিপি থেকে এডিপি তৈরি হয়েছে, এটিপি ভাঙা এটিপি তৈরি হয়েছে। তো এক্ষেত্রে কী হবে, ডিফসফোরাইলেশন। আর যখন লাইট থাকবে, লাইটের উপস্থিতিতে এডিপি থেকে এটিপি, তখন হবে ফটোফসফোরাইলেশন। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? এখন ভাইয়া এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা কাদের প্রথম স্থায়ী যৌগ? এটা হইতেছে C4 উদ্ভিদের। এখন C4 উদ্ভিদ কারা কারা ভাইয়া? C4 উদ্ভিদ হইতেছে ভুট্টা, বলে একটু লিখে রাখো, ভুট্টা। এরপরে কি আছে, মুথা ঘাস। এরপরে আছে পাট। এরপরে আছে নেথাস, একটা ঘাস। ঠিক আছে, তো এইগুলা হইতেছে কি, এগুলো হইতেছে C4 উদ্ভিদ। এখন দেখো কোনটা কোনটা আছে C4 উদ্ভিদ, আখ না, সূর্যমুখী না, টমেটো না, পাট। এই যে পাট হইতেছে C4 উদ্ভিদ, এ কারণে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটা ভাইয়া, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর আরও কিছু জিনিস আমরা একসাথে জেনে রাখি। আর যদি বলে C3 উদ্ভিদ, C3 উদ্ভিদ বললে হবে 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড। তাহলে C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটা, 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড, 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই দেখো বলতে না বলতে MCQ তোমার দিয়ে দিছি। কেলভিন চক্রের মানে কোনটা, C3 উদ্ভিদ। তো C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি, কী বলছি, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো দেখো আমরা অপশনগুলো দেখি। এই যে দেখো আমাদের খ নম্বর প্রশ্নটাই কিন্তু অপশনে কিন্তু দেওয়া আছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। বোঝা গেল? আচ্ছা, তো এরপর প্রশ্নে কী বলছে দেখো, কোনটি C4 উদ্ভিদ? বাকি কী পড়ছিলাম, আখ, পাট, মুথা গাছ, আর কি বলছিলাম, অ্যামারনেথাস মনে, হ্যাঁ। তাহলে এখানে আখ দেওয়া আছে, আখ হবে কি C4 উদ্ভিদ। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? দেখো এগুলা এই যে তোমাদের বই দেওয়া আছে লাল, কি বলে, সবুজ, এই যে তোমাদের বইয়ে দেখি কী কী দেওয়া আছে, লাল, দেখো তোমাদের বইয়ে কী কী দেওয়া আছে হইতেছে লাল, নীল, কমলা, বেগুনি। এই আলোগুলোতে সালোক সংশ্লেষণটা কি হয়, ভালো হয়। আর যদি সবচেয়ে ভালো যদি বলো, এটা হবে কি, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। ঠিক আছে, সবচেয়ে ভালো হইতেছে এটা। এখন এই যে প্রশ্নটা আছে না, এটা আমার খুবই একটা পরিচিত প্রশ্ন। কারণ এই যে প্রশ্নটা আমি কত সালে পরীক্ষা দিয়েছিলাম, 23-24, তাই না? আমি কৃষি 23-24 সালে এই প্রশ্নটা আসছিল, কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। ঠিক আছে, তোমার এই প্রশ্নটা খুবই পরিচিত, আমার সাথে মনে আছে এখনো। ঠিক আছে, তো এই যে লাল আলোতে সবচেয়ে বেশি ভালো হয়, আর কোন আলোতে বেশি ভালো হয় না ভাইয়া, ভালো হয় না হইতেছে তোমার কি আছে, সবুজ আর হলুদ। এই যে সবুজ আর যে হলুদ, এগুলোতে ভালো হয় না, ভালো হয় না।
সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটি? এগুলো একটু মনে রাখবা, তোমাদের বইয়ে দেওয়া আছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয় না উপযুক্ত তাপমাত্রা। আর এখন আনসার কোনটা হবে? আনসার হবে লাল। সবুজ 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয় না ভাইয়া? ভালো হয় না। আর আরও কিছু এক্সট্রা ইনফো জেনে রাখো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কম হয় এবং যদি 45 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি বেশি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কি হবে? যদি কম হয় এবং 45 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি বেশি হয়, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ আর চলবে না। সালোক সংশ্লেষণ আর কি হবে না? চলবে না। বুঝা গেল? আবার এই যে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কম হয়, কম, আর 35 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি বেশি হয়, তো সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কী হয়ে যাবে? কমে যায়। ভালো করে কনফিউশনটা ক্লিয়ার করো। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কমে যায়, আবার 45 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আবার যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ আর কি হবে না? চলবে না। আর উপযুক্ত তাপমাত্রা কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন 22 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কমে যায়, আবার 35 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হবে? সালোক সংশ্লেষণের যে হারটা, এটা কী হয়ে যাবে? কমে যাবে। একটি আদর্শ ফুলের কতটি স্তবক থাকে? একটা আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। একটা আদর্শ ফুলে কী কী থাকে? 5টা স্তবক থাকে। এখন কী কী স্তবক থাকে দেখো, কী কী স্তবক থাকে দেখো। একটা হইতেছে কি আমরা কি বলি? পুষ্পাক্ষ। আরেকটা কি থাকে? একটা থাকে হইতেছে বৃতি। আরেকটা থাকে হইতেছে দলমণ্ডল। আরেকটা থাকে হইতেছে পুংস্তবক। আরেকটা থাকে হইতেছে স্ত্রী স্তবক। এর মধ্যে এই যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এই দুইটা হইতেছে ফুলের প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা না থাকলে ফুল প্রজননে সক্ষম হবে না। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আরও কিছু এক্সট্রা ইনফো যদি আমরা জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা এগুলো বলবো। এই যে পুষ্পাক্ষ আছে না, এই পুষ্পাক্ষটা বেশি গুরুত্বপূর্ণ না। এই যে দলমণ্ডলের প্রতিটি খণ্ডকে আমরা কি বলি? দল বা পাপড়ি বলি। বুঝা? তো এই যে পুংস্তবক আছে, এই পুংস্তবকের প্রতিটি খণ্ডকে বলা হয় পুংকেশর বলা হয় এবং স্ত্রী স্তবকের প্রতিটি খণ্ডকে বলা হয় স্ত্রী কেশর। বুঝা গেল? আচ্ছা, এখন ভাইয়া আরও কিছু আমরা আরও কিছু এখান থেকে যদি লিখতে চাই, এই যে আমাদের যে পুংস্তবক, এটা দুইটা খণ্ডে বিভক্ত। একটা হইতেছে পরাগধানী এবং আরেকটা হইতেছে পরাগদণ্ড। আরেকটা হইতেছে পরাগধন্দ। আচ্ছা, এরপরে আর এই যে স্ত্রী স্তবক আছে, এই যে স্ত্রী স্তবক হইতেছে আমাদের 3টা খণ্ডে বিভক্ত। স্ত্রী স্তবক হইতেছে 3টা খণ্ডে বিভক্ত। একটা হইতেছে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। আমি এখানে লিখে দিই একটু ছোট করে। গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এই 3টা অংশে আমাদের স্ত্রী স্তবক, এবং এই 2টা অংশ হইতেছে কি? পুংস্তবক। বুঝা গেল? আচ্ছা, তাহলে দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে? উভলিঙ্গ ফুল কোনটি? ভাই এখন দেখো উভলিঙ্গ ফুল মানে কি? উভলিঙ্গ ফুল মানে হইতেছে যেখানে পুং ও স্ত্রী 2টা স্তবকই আছে, তো সেটাকে বলা হয়, যে ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবক 2টাই আছে, সেটাকে বলা হয় উভলিঙ্গ ফুল। তাহলে ভাইয়া আরেকটা হইতে পারে, যেমন কি একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুল মানে কি? হয় পুংস্তবক থাকবে, না হলে স্ত্রী স্তবক থাকবে। বা আরেকটা আছে
সেটাকে কি বলা হয়? ক্লিভ। বুঝা গেল? তো ক্লিভ মানে কি? এখানে পুংস্তবক থাকবে না, স্ত্রীস্তবক থাকবে না, কোনোটাই থাকবে না। তাহলে সেই ফুলকে আমরা কি বলবো? ক্লিভ ফুল বলবো। আর উভলিঙ্গ ফুল কখন বলবো? যেখানে যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটা থাকবে সেটাকে আমরা উভলিঙ্গ ফুল বলবো। আর একলিঙ্গ ফুল মানে কি? যেখানে হয় যে ফুলে হয় পুংস্তবক থাকবে, না হলে স্ত্রীস্তবক থাকবে, যে কোনো একটা থাকবে, সেটাকে আমরা একলিঙ্গ ফুল বলবো। আচ্ছা, এখন এই যে লাউ আর এই যে কুমড়া, এই যে লাউ এবং কুমড়া এই দুইটা হইতেছে একলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল। বোঝা গেল? আর এই যে জবা হইতেছে উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল। ঠিক আছে, জবা হইতেছে উভলিঙ্গ ফুল। আর জবার সাথে কি আছে ভাইয়া? আরেকটা জিনিসও মনে রাখবা, ধুতুরা ফুল। এই যে ধুতুরা ফুল আছে না, এটাও কি? এটা হইতেছে তোমার উভলিঙ্গ ফুল। আচ্ছা, লেখাটা একটু ভালো করে লিখলে মনে ভালো হবে। ধুতুরা ফুল। ঠিক আছে, ধুতুরা ফুল। তাহলে আনসার কোনটা হবে ভাই এখানে? জবা। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক? বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। আচ্ছা, তো আমরা এই যে ফুলের যে স্তবক যে আমরা পড়লাম না, এই যে ফুলের স্তবক, এখান থেকে আমরা একটু জেনে নিই। এই যে পুষ্পাক্ষটা হইতেছে বাইরের স্তর, এটার উপরে বাকি চারটা স্তরগুলো সাজানো থাকে। আর বৃত্তাংশ এটা তো বুঝতে পারতেছে। এরপরে আর দলমণ্ডল এটা হইতেছে তৃতীয় স্তবক, পুংস্তবক হইতেছে দ্বিতীয় স্তবক, আর স্ত্রী স্তবক হইতেছে প্রথম স্তবক। তাহলে এখানে প্রশ্ন কি বলছে দেখো, ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক? তাইলে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটা? বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক হইতেছে তোমার কি? দলমণ্ডল। ও সরি, এখানে এখানে একটু বলতে ভুল হয়ে গেছে। এই যে পুষ্পাক্ষটা হইতেছে কি? এটার উপর বাকি চারটা স্তবক সাজানো থাকে। আর সবচেয়ে বাইরের স্তবক কোনটা? বৃতি। এরপরে কোনটা? 2 নম্বর দলমণ্ডল, এরপরে পুংস্তবক, এরপরে স্ত্রী স্তবক। তাহলে 2 নম্বরে কোনটা আছে ভাইয়া? দলমণ্ডল। আর পুংস্তবক কি তাহলে? পুংস্তবক হইতেছে তোমার তৃতীয় স্তবক। তাহলে চতুর্থ স্তবক কোনটা? আমাদের স্ত্রী স্তবক। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে? ফুলের পরাগধানী ও পুংদণ্ডের সংযোগকারী অংশকে কি বলে? যোজনী বলে। সংযোগকারী অংশকে কি বলে? যোজনী বলে। এটা একটু মনে রাখবা, যোজনী বলে। ঠিক আছে, এই যে পরাগধানী আছে না, এই যে পরাগধানী, এই পরাগধানী থেকে কি হয়? পরাগরেণু তৈরি হয়, পরাগরেণু তৈরি হয়। এটা কি? এটা হইতেছে হ্যাপ্লয়েড। পরাগরেণু তৈরি হয়। আবার এই যে তোমার যে পুংদণ্ড আছে, এই যে পুংদণ্ড, এই পুংদণ্ড থেকে কি তৈরি হয়? পুংদণ্ড থেকে তৈরি হইতেছে পরবর্তীতে পরাগনালী সৃষ্টি হয়। এই পুংদণ্ড পরবর্তীতে পরাগনালী সৃষ্টি হয়। আবার এই পরাগনালী থেকে কি হয়? পুং জননকোষ সৃষ্টি হয়, পুং জননকোষ উৎপন্ন হয়, পুং জননকোষ উৎপন্ন হয়। আচ্ছা, একটু জেনে নিলাম। এরপর দেখো, বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদ? দেখো, যদি পরাগদণ্ড যদি একটা থাকে, পরাগদণ্ড একটা থাকলে আমরা সেটাকে বলি পরাগদণ্ড একগুচ্ছ। পরাগদণ্ড একগুচ্ছ, সেটা কোনটা? সেটা হইতেছে তোমার এটা মনে রাখবে, জবা। আর পরাগদণ্ড যদি বহুগুচ্ছ হয়, বহুগুচ্ছ না, দ্বিগুচ্ছ, দুইটা যদি থাকে গুচ্ছ, দ্বিগুচ্ছ বললে কোনটা হবে? মটর, মটর। ঠিক আছে। আর এখানে প্রশ্নে কি বলছে? বহুগুচ্ছ পুংস্তবক মানে কি? অনেকগুলা থাকবে, দুইয়ের অধিক থাকবে, তো সেক্ষেত্রে এটা কোনটা হবে? শিমুল। বহুগুচ্ছ বললে কোনটা হবে? শিমুল। বহুগুচ্ছ বলে শিমুল, একগুচ্ছ বলে জবা, মটর হলে দ্বিগুচ্ছ। ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কি? ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কি? এই যে পরাগায়ন, পরাগায়ন হইতেছে, এটা বইয়ের হুবহু লাইন, পরাগায়ন হইতেছে ফুল ও
বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। এখন এই যে পরাগায়নটা, এই পরাগায়নটা কয়ভাবে হইতে পারে ভাইয়া? দুইভাবে হইতে পারে। একটা হইতেছে স্বপরাগায়ন, আর একটা হইতেছে পরাগায়ন। স্বপরাগায়ন একটা, পরাগায়ন একটা। ঠিক আছে, মনে করো এই যে গাছের মধ্যে, মনে করো যে এই একটা ফুল আছে, এই একটা ফুল আছে, আবার এই যেখানে একটা ফুল আছে। ঠিক আছে, তো আমি আরেকটা গাছ এখন আঁকি, সে আরেকটা গাছ আঁকলাম। আবার এই গাছে কি হইতেছে? এই গাছে হইতেছে তোমার এই যে এখানে একটা ফুল আছে, এই যেখানে একটা ফুল আছে। জিনিসটা ভালো করে বুঝো। যদি মনে করো এইখানে একটা মৌমাছি, এই মনে করো একটা মৌমাছি, ঠিক আছে, এই যে মৌমাছিটা কী করলো, এখানে প্রথমে গিয়ে বসলো, এখানে বসছে, তারপরে গিয়ে এখানে গিয়ে বসছে। তো এই যে একই গাছের মধ্যে ভিন্ন দুটি ফুলের মধ্যে যদি এইরকম যদি হয়ে থাকে, তো এটাকে আমরা বলি কি? স্বপরাগায়ন। কিন্তু মৌমাছিটা মনে করো যে এখান থেকে বসে মধু সংগ্রহ করে সে এখানে গিয়ে এই আরেকটা গাছে গিয়ে বসছে, তো কি পরাগরেণুটা এখানে গিয়ে বসবে না? এখান থেকে এই যে ফুলের যে পরাগরেণুগুলো এখানে গিয়ে বসে গেছে, তো এটার মাধ্যমে যে পরাগায়নটা হইতেছে এটাকে আমরা বলবো পরাগায়ন। তো আশা করি তোমরা স্বপরাগায়ন জিনিসটা কি, পরাগায়ন জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, দেখো বলছে হইতেছে জবা, কুমড়া ও সরিষা ইত্যাদি ফুলের পরাগায়নের বৈশিষ্ট্যকে। এই যে এগুলো হইতেছে ভাইয়া কি? এই যে জবা, কুমড়া, সরিষা এগুলো হইতেছে তোমার পতঙ্গ পরাগী, এগুলো হইতেছে পতঙ্গ পরাগী, তাই না? পতঙ্গ পরাগী। তো এই যে পতঙ্গ পরাগীর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরা কি হয়? এরা মধু গ্রন্থিযুক্ত হয়। এরা কি হয়? মধু গ্রন্থিযুক্ত হয়। রং আকর্ষণীয় না, সুগন্ধ নাই, সুগন্ধ আছে, মধু গ্রন্থিযুক্ত, হ্যাঁ মধু গ্রন্থিযুক্ত হয়। এবার ঘ নম্বরে কি বলছে? এরা হালকা ও মধুগ্রন্থিবিহীন, তাই না? তাহলে হালকা ও মধুগ্রন্থবিহীন কারা ভাইয়া? হালকা ও মধুগ্রন্থবিহীন হইতেছে তোমার এই যে যারা বায়ুপরাগী যারা আছে, যারা বায়ুপরাগী আছে। এখন বায়ুপরাগীর মধ্যে কোনটা উদাহরণ আছে? ধান। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা। তাহলে কি 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 বলছি হইতেছে তোমার বলছি হইতেছে এই যে জবা, কুমড়া, সরিষা এই ফুলের পরাগায়নের বৈশিষ্ট্য কি? এরা হইতেছে পতঙ্গ পরাগী। তো এই যে পতঙ্গ পরাগীর বৈশিষ্ট্য কি ভাইয়া? রং আকর্ষণীয় হয়, সুগন্ধ আছে, মধুগ্রন্থিযুক্ত, হ্যাঁ এই মধুগ্রন্থিযুক্ত হইতেছে আনসার। আর বাকিগুলো কি ভুল? হালকা ও মধুগ্রন্থিবিহীন তো না, মধুগ্রন্থিযুক্ত। তাহলে হালকা ও মধুগ্রন্থিবিহীন এটা কার বৈশিষ্ট্য? এটা হইতেছে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। তাই উদাহরণ কি? ধান। জাস্ট এটুকু একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজননকোষ সৃষ্টি করে? পুংজননকোষ সৃষ্টি করে, এটা দুইটা পুংজননকোষ সৃষ্টি করে, দুইটা পুংজননকোষ সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পুং গেমিটোফাইটের প্রথম কোষ কোনটি? পুং গেমিটোফাইটের প্রথম কোষ কোনটি? পরাগরেণু। আর স্ত্রী গেমিটোফাইটের প্রথম কোষ কোনটা? স্ত্রী রেণু। আচ্ছা এরপর দেখো কি বলছে, দেখো ডিম্বাণু ও শুক্রাণু উভয়ই কি? দেখো ভাইয়া সবার আগে জেনে নাও এই যে ডিম্বাণু ও শুক্রাণু এই জিনিসটা কি? এরা হইতেছে জননকোষ, জননকোষ, তাই না? আমরা কি জানি? আমরা জানি হইতেছে জননকোষগুলো সর্বদাই হ্যাপ্লয়েড হয়, সর্বদাই কি হয়? হ্যাপ্লয়েড হয়। আর এই যে 2n আমাদের যে কি আছে জাইগোট, এই জায়গাটা কি ভাইয়া? এই জায়গাটা হইতেছে ডিপ্লয়েড। ঠিক আছে, তাইলে শুক্রাণু ডিম্বাণু এগুলো তো জননকোষ, তাই না? তো এগুলো সবসময় কি হবে? এগুলো হবে সবসময় হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড বলে কোনটা হবে? জাইগোট। এরপর দেখো বংশগতিবিদ্যার জনককে, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে তোমার হইতেছে লিনিয়াস, লিনিয়াস দেওয়া, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কিসের জনক? তিনি হইতেছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা,
ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। এরপর ডারউইন আছে, এই যে ডারউইন, তিনি কিসের জনক ভাইয়া? তিনি হইতেছে ইভলিউশন বা বিবর্তনবিদ্যা বিবর্তনবিদ্যার তিনি হইতেছেন জনক। ঠিক আছে। এরপর যে ম্যান্ডেল, এই ম্যান্ডেল হইতেছে বংশগতিবিদ্যার জনক, বা এটাকে আমরা কি বলি? জেনেটিক্স। ঠিক আছে, এই জেনেটিক্সের জনককে ম্যান্ডেল। আনসার কোনটা হবে? 4 নম্বরটা। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, কোনটি বংশগতির ভৌতভিত্তি? কোনটি বংশগতির ভৌতভিত্তি? ক্রোমোজোম। কারণ কেন? কারণ ক্রোমোজোমের ভিতরে কি থাকে? জিন থাকে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো এখানে কি দেওয়া আছে? রাইবোজোম। এই রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি। এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরও কয়েকটা নাম বলে দিই তোমাদের। যেমন ধরো আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটাকে বলা হয় কি? সবাই জানো তোমরা, পাওয়ার হাউস। কোষের পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে, একটু মনে রাখবে এগুলো। এরপর প্রশ্ন কি বলছে দেখো, ডিএনএ হেলিক্সের কি বলছে? ডিএনএ হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? ডিএনএ হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? এটা কত ভাইয়া? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। বোঝা গেল? আচ্ছা, তো আমরা আরও কিছু জিনিস জানার চেষ্টা করি। এই যে এখন যে এই যে প্রতিটি ঘূর্ণন, এই যেখানে বলছে না প্রতিটি ঘূর্ণন, এই যে প্রতিটি ঘূর্ণনে 10টি নিউক্লিওটাইড থাকে। 10টি নিউক্লিওটাইড থাকে। তো কী থাকে? 10টি নিউক্লিওটাইড থাকে। তাইলে পাশাপাশি 2টি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে কি বলছি? পাশাপাশি 2টা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? দুটি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কতটুকু হবে? এটা হবে হইতেছে তোমার 3.2 অ্যাংস্ট্রম। সরি, 3.2 না, 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? হইতেছে ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস বললে কত হবে? 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। বোঝা গেল? তাহলে দেখো আমাদের কি প্রশ্ন কি বলছে? ডিএনএ হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে দেখো কত? 34 অ্যাংস্ট্রম। আর এই যে প্রতিটি ঘূর্ণনে 10টা নিউক্লিয়েট থাকে, এই যে এরকম আছে না, মনে করো এই যে এরকম ডিএনএগুলো তো এরকমই থাকে, তাই না? তো এখানে মনে করো যে 10টা নিউক্লিয়েট আছে, এরকম 10টা নিউক্লিয়েট থাকে। তো এই যে একটা নিউক্লিয়েট থেকে আরেকটা নিউক্লিয়েটের দৈর্ঘ্য কতটুকু? পাশাপাশি 2টা নিউক্লিয়েটের দৈর্ঘ্য কতটুকু? 3.4 অ্যাংস্ট্রম। আর ডিএনএ ডাবল হেলিক্সের বেশ কত? 20 অ্যাংস্ট্রম। কত? 20 অ্যাংস্ট্রম। বোঝা গেল? আচ্ছা, এখন আমি আরও কিছু জানতে চাই। আমরা আরেকটু জিনিস জানার চেষ্টা করি। এই যে নিউক্লিওটাইড জিনিসটা কি? এই যে নিউক্লিওটাইড জিনিসটা কি? এখানে কি কি থাকবে? এখানে হইতেছে 5 কার্বন শর্করা থাকবে। 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে। আর কি থাকবে? আর থাকবে হইতেছে নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন ক্ষারক থাকবে। নাইট্রোজেন ক্ষারক থাকবে। আর কি থাকে? অজৈব ফসফেট গ্রুপ। এই তিনটা যখন থাকবে তখন আমরা তাকে কি বলি? নিউক্লিওটাইড বলি। বোঝা গেল? একটু জেনে রাখলা আর কি। আচ্ছা, এরপর দেখো ডিএনএ এর পূর্ণরূপ কি? ডি দিয়ে কি ভাইয়া? ডিঅক্সি রাইবো। আর এন দিয়ে কি? নিউক্লিক। এ দিয়ে কি? অ্যাসিড। তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, আর যদি বলে আরএনএ,
আরএনএ বললে কি হবে? আরএনএ বললে হবে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোনটি পিউরিন? দেখো এই যে পিউরিন, দেখো আমি এই যে একটু আগে বলছিলাম নিউক্লিয়েটের মধ্যে কি থাকবে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে, নাইট্রোজেন বেস থাকবে বা নাইট্রোজেন ক্ষারক থাকবে, আর একটা ফসফেট গ্রুপ থাকবে। এখন এই যে নাইট্রোজেন যে ক্ষারক বললাম না, এই যে নাইট্রোজেন যে ক্ষারক, এটা দুই ধরনের হইতে পারে। একটা হইতেছে পিউরিন, আর একটা হইতেছে পাইরিমিডিন। ঠিক আছে, এখন এই যে পিউরিনের মধ্যে কি কি থাকে? এই পিউরিনের মধ্যে থাকে হইতেছে তোমার অ্যাডিনিন, গুয়ানিন। এই অ্যাডিনিনকে আমরা এ দিয়ে প্রকাশ করি, গুয়ানিনকে আমরা জি দিয়ে প্রকাশ করি। আর পাইরিডিমিনের মধ্যে থাকে সাইটোসিন এবং থায়ামিন, সাইটোসিন এবং থায়ামিন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন এই যে এডিনিন আর থায়ামিন এরা ডাবল হাইড্রোজেন বন্ডের সাথে তারা যুক্ত থাকে। আর এই যে গুয়ানিন আর সাইটোসিন এরা কি থাকে? এরা হইতেছে হাইড্রোজেন 3টা বন্ডের সাথে এরা সংযুক্ত থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে। অ্যাডিনিন আর থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে, আর গুয়ানিন আর সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে তারা পরস্পর থাকে। পরের প্রশ্ন কি বলছে দেখো, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টি? ভাই আমরা একটু কি দেখলাম যে অ্যাডিনিন আর থায়ামিন ডাবল বন্ডের মধ্যে থাকে 2টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, আর তোমার যে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। তো কী হবে, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কয়টা বন্ধন থাকে? 3টা বন্ধন থাকে। পরের প্রশ্ন কি বলছে দেখো, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি ভাইয়া? জিন। হুবহু লাইন, জিন। এখন এই যে জিনটা, তোমরা কি জানো জিন কোথায় থাকে? দেখো এই যে মনে করে একটা কোষ, এই যে সেল, এই সেলের ভিতরে কি থাকে ভাইয়া? একটা সেলের ভিতরে নিউক্লিয়াস থাকবে অবশ্যই, তাই তো? নিউক্লিয়াস। এখন একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম থাকবে, তাই না? একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকবে। এখন এই যে ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, যেটাকে আমরা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলি। আবার এই যে ডিএনএর মধ্যে কি থাকে? জিন থাকে। বোঝা গেল? একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে। এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? এককের নাম হইতেছে জিন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ক্রোমোজোমের যেই স্থানে জিন থাকে, জিন অবস্থান করে, তাকে কি বলে? তাকে বলা হইতেছে লুকাস। তাকে কি বলে? লুকাস। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, মানবদেহে অটোজোম সংখ্যা কতটি? দেখো আমরা কি জানি আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কতটুকু? ক্রোমোজোম আমাদের দেহে, মানব দেহে ক্রোমোজোম কতটি থাকে ভাইয়া? থাকে হইতেছে 46টি, বা এটাকে আমরা বলতে পারি 23 জোড়া, তাই না? 23 জোড়া আমরা বলতে পারি। এর মধ্যে 22 জোড়া, 22 জোড়া হইতেছে অটোজোম, 22 জোড়া হইতেছে অটোজোম, বা 44টা বলতে পারো। 22 জোড়া মানে কি 44টি, আর বাকি যে 1 জোড়া আছে,
এক জোড়াকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের যে এক জোড়া যে সেক্স ক্রোমোজোম আছে এটার মধ্যে কি কি থাকে, যদি সেটা হয় যদি ছেলেদের ক্ষেত্রে থাকে হইতেছে এক্স এক্স, এবং সেটা যদি হয় মহিলা তার কাছে থাকে হইতেছে এক্স ওয়াই। ঠিক আছে, এই দুইটা হইতেছে কারণ যদি এক্স এক্স থাকে তাহলে ছেলে, আর যদি এক্স ওয়াই থাকে তাহলে সেটা কি হবে, মেয়ে হবে। ঠিক আছে, তাহলে কি এখানে কি বলছে দেখো। আর এই যে অটোজোমের কাজ কি, অটোজোমের কাজ হইতেছে আমাদের যে এই যে দৈহিক যে বৃদ্ধি পাইতেছি এই সবগুলো হইতেছে আমাদের অটোজোম দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। আর এই যে আমাদের যে বাকি যে একজোড়া যে সেক্স ক্রোমোজোম আছে এটার মাধ্যমে কি হয়, লিঙ্গ নির্ধারিত হয়। এই যে আমি যে বললাম যদি এক্স এক্স হয় তাহলে ছেলে হবে, লিঙ্গ ছেলে হবে, আর এক্স ওয়াই হলে কি হবে, লিঙ্গ মহিলা হবে। তাহলে মানবদেহে অটোজোম সংখ্যা কতটি ভাইয়া? সংখ্যা বলছে, জোড়া কিন্তু বলে নাই। জোড়া বললে কি হবে, 22 জোড়া হবে। এখানে কিন্তু 22 দিলে কিন্তু ভুল হবে, কারণ সংখ্যা বলছে, তাহলে কতটি হবে, 44টি হবে। ঠিক আছে, এটা দিলে কিন্তু 22 দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মূলত দায়ী কে? আচ্ছা দেখো, এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ দেখো, আমি কি বলছি, যদি বাবা হয় বা ছেলে হয় তার ক্ষেত্রে কী কী ক্রোমোজোম থাকে, এক্স এক্স ক্রোমোজোম থাকে। আর যদি মাতা হয় তার ক্ষেত্রে থাকে হইতেছে এক্স ওয়াই যখন। ঠিক আছে, এখন মনে করো যে বাবা থেকে কি হলো, এক্স ক্রোমোজোমটা গেল, এবং মাতা থেকেও কি গেল, এক্স ক্রোমোজোমটা গেল। তার মানে কি সেখানে এক্স এক্স হইলো না, এটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কেস কি হইতে পারে, আরেকটা কেস হইতে পারে যে মনে করো যে বাবা থেকে তোমার এক্স ক্রোমোজোম গেছে, আবার মাতা থেকে তোমার ওয়াই ক্রোমোজোমটা গেছে, এরকম হইতেই তো পারে, এক্স ওয়াই গেল। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখো, আমি তোমাদের একেবারে উল্টোটাই বলে দিছি। সরি সরি, আমি খেয়াল করি নাই, একটা জিনিস এখানে ভুল হয়েছে। এই যে আমি তো পুরো ক্রোমোজোমটাই তো উল্টে দিছি, আমি সরি, এটা এই যে এটা পুরোটাই ভুল হয়ে গেছে। দেখো এই পুরোটাই মুছে দেই, দেখো এই যে এটা আছে না, এটা কি বলছিলাম, এটা যদি বাবা যদি হয়ে থাকে তার ক্ষেত্রে থাকে হইতেছে এক্স ওয়াই ক্রোমোজোম, আর এটা যদি মাতা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে এক্স এক্স ক্রোমোজোম। আমি উল্টা লিখে ফেলছিলাম। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো, এটা যদি বাবা হয়ে থাকে, তো আমি কি বলছি, এখন কি বলছিলাম আমরা, লাল দিয়ে দেখি, বাবা যদি হয় তার ক্ষেত্রে থাকবে এক্স ওয়াই ক্রোমোজোম, আর যদি মাতা যদি হয়ে থাকে তার ক্ষেত্রে থাকবে হইতেছে এক্স, আবার ভুল লিখতেছি, এক্স এক্স ক্রোমোজোম। তো এখন দেখো, এখন দেখো মনে করো যে এই যে বাবা থেকে তার এক্স ক্রোমোজোমটা গেল, আবার মাথা থেকে তার এক্স ক্রোমোজোমটা গেল, গিয়ে কী সৃষ্টি করছে, এক্স এক্স, এটা হইলো সৃষ্টি হইলো। এবারে দেখো আবার মনে করো যে বাবা থেকে ওয়াই ক্রোমোজোমটা গেল, আবার মাথা থেকে কী গেল, এক্স ক্রোমোজোমটা গেল, তাহলে কী হবে, এখানে এক্স ওয়াই সৃষ্টি হবে। এখন দেখো যদি এক্স এক্স যদি সৃষ্টি হয়, এক্স এক্সের কারণে কী হবে, ছেলে হবে, তাই তো, এক্স এক্স সরি, এক্স এক্সের কারণে কী হবে, কী হলো উল্টাপাল্টা লিখতেছি, এক্স এক্সের কারণে কী হবে, মেয়ে হবে, আর এক্স ওয়াই কারণে কী হবে, ছেলে হবে। এখন দেখো এখানে আমাদের প্রশ্নে কী বলছে, দেখো প্রশ্নে বলছে হইতেছে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মূলত দায়ী কে? দেখো এই যে আমাদের মাতার ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম কিন্তু দুইটাই কিন্তু সেম, একটাও এক্স একটাও এক্স। আর বাবার ক্ষেত্রে কিন্তু সেম না, একটা এক্স একটা ওয়াই। বাবা থেকে যখন এক্স ক্রোমোজোমটা যাবে তখন কি হবে, মেয়ে সৃষ্টি হবে, মেয়ে জন্ম নিবে। আর বাবা থেকে যখন ওয়াই ক্রোমোজোমটা যাবে তখন কি হবে, ছেলে জন্ম নিবে। তাইলে এই যে ছেলে জন্ম নিবে নাকি মেয়ে জন্ম নিবে এটা কিন্তু মাতার উপর ডিসাইড করতেছে না, এটা এটা সম্পূর্ণ বাবার উপর নির্ভর করতেছে। বাবা থেকে যদি এক্স ক্রোমোজোম যায় তাহলে মেয়ে হবে, বাবা থেকে যদি ওয়াই ক্রোমোজোম যায় তাহলে কি হবে, ছেলে সৃষ্টি হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের আনসার কি, কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মূলত দায়ী কে, পিতা। আচ্ছা, এরপরে দেখো পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত কয় প্রকার? পরিবেশের জীব
উপাদানগুলো প্রধানত কয় প্রকার? 3 প্রকার। এখন কি কি? আচ্ছা দেখো, এটাকে আমরা একটু ঘর করে লিখলে মনে ভালো হবে। একটা সেকেন্ড। এই যে আমরা এখানে একটু লিখি, নাহলে সব কিছু বুঝবো না। দেখো আমাদের কি বলছে, পরিবেশের জীব উপাদানগুলো কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হইতেছে কি? একটা হইতেছে উৎপাদক, উৎপাদক। আরেকটা কি? আরেকটা হইতেছে তোমার খাদক। আরেকটা কি? আরেকটা হইতেছে বিয়োজক, বিয়োজক। বোঝা গেল? এখন দেখো, এই যে উৎপাদক, উৎপাদক মানে কি? যারা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। বোঝা গেল? সবুজ উদ্ভিদ। আচ্ছা, আমরা সহজে বুঝতে পারো সবুজ উদ্ভিদ। এখন এই যে খাদকের মধ্যে, খাদকের মধ্যে অনেকগুলো আছে, মানে কি কি আছে এটা একটু জেনে নেই। দেখো, তৃণভোজী, তৃণভোজী বা এটাকে বলা হয় প্রথম স্তরের খাদক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক। আরেকটা আছে তোমার মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক। আরেকটা আছে সর্বোচ্চ বা তৃতীয় স্তরের খাদক। আরেকটা আছে কি? আবর্জনা ভোগ বা ধাঙর, মানে যারা আবর্জনা খায়। ঠিক আছে, যারা আবর্জনা খায়। এখন এগুলোর যদি উদাহরণ যদি বলতে চাই, এই যে তৃণভোজীর মধ্যে কারা কারা আছে ভাইয়া? তৃণভোজী কারা? যারা ওই যে ঘাস লতা পাতা খেয়ে যারা বেঁচে থাকে, এগুলো হইতেছে তোমার যে ঘাস ফড়িং আছে, এরপরে তোমার মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, হরিণ আছে, এগুলো হইতেছে তোমার গরু, এগুলো হইতেছে তোমার তৃণভোজী, জানা, তারা ঘাস লতা পাতা খায়। মাংসাশী মানে কি? যারা মাংস খায় বা দ্বিতীয় স্তরের খাদ্য, যেমন এই যে মুরগি, মাছ, সরি মুরগি, এগুলো এগুলো কারা খায়? এগুলো খায় হইতেছে তোমাদের ব্যাঙ, শিয়াল, বাঘ, এগুলো হইতেছে মাংসাশী প্রাণী, তাই না? সিংহ, এগুলো হইতেছে মাংসাশী প্রাণী। আর সর্বোচ্চ বা তৃতীয় স্তরের খাদ্য, এগুলো কি? মানুষ, বাঘ, ময়ূর, সাপ, এগুলো হইতেছে তৃতীয় স্তরের খাদক। বোঝা গেল? এগুলো একটু মনে রাখবা। আর ধাঙর বা আবর্জনা ভোগ প্রাণী কোনগুলা? যেমন কাক, শকুন, শিয়াল, হায়না, এগুলো হইতেছে ধাঙর বা আবর্জনামূলক ভোগ প্রাণী। আর এই যে বিয়োজক, এখানে বিয়োজক বলতে কোনটা বোঝানো হয়েছে? বিয়োজক হইতেছে কারা? বিয়োজক হইতেছে ওই যে বিয়োজক হইতেছে যেমন ওই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা পচায়, যারা পচায় তারা হইতেছে এই যে বিয়োজক। ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো হইতেছে কি? বিয়োজকের মধ্যে পড়ে। তাহলে পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত কয় প্রকার? প্রধানত হইতেছে 3 প্রকার, 3 প্রকার। আচ্ছা, এরপর বিয়োজক কোনটি? দেখো ভাই, এই যে বিয়োজক কোনটি? এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক। ব্যাকটেরিয়া, ছত্রাক হইতেছে কি? বিয়োজক। ব্যাকটেরিয়া, ছত্রাক হইতেছে কি? বিয়োজক। আর এই যে হরিণ কি ভাইয়া? হরিণ হইতেছে তোমার প্রথম স্তরের খাদক। হরিণ হইতেছে তোমার প্রথম স্তরের খাদক। মুরগি কি? মুরগি কি? মুরগি হইতেছে তোমার প্রথম স্তরের খাদক। আর শকুন কি? শকুন হইতেছে ধাঙর বা আবর্জনা ভোগ বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো উৎপাদকের বৈশিষ্ট্য কি? উৎপাদক কি হবে? যারা সবুজ উদ্ভিদ, মানে কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় কি? সবুজি উদ্ভিদ। সবুজি মানে কি? নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর আমরা বললো তো মানুষ কি সবুজি কিনা? না, মানুষ কিন্তু সবুজি না। কারণ কেন? আমরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। তো আমরা কি হবে? আমরা হব পরভোজী। আমরা হব পরভোজী, আমরা অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো প্রশ্নে কি বলছে, কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? এখানে কোনটা হবে বা তৃতীয় শ্রেণীর খাদক কোনটা হবে? এখানে শকুন হবে। তৃতীয় শ্রেণীর খাদক কোনটা হবে? এখানে এখানে হবে শকুন।
বোঝা গেল? তাহলে এখানে হরিণটা কি? এই যে হরিণ কি? হরিণ হইতেছে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। ব্যাঙ কি? প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী। গরুও কি সেমভাবে প্রথম শ্রেণী বা তৃতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলে? পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের বলা হয় তোমার কি কি বলা হয়? প্লাঙ্কটন। দেখো দেখো তো কি বলছি, পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলে বলছে, তাই না? তা দেখো এখানে এই যে প্লাঙ্কটন মানে জিনিসটা কি, দেখো প্লাঙ্কটন জিনিসটা কি? পানিতে ভাসমান জীব। পানিতে ভাসমান জীবদের কি বলা হয়? পানিতে ভাসমান জীবদের বলা হয় তোমার কি? প্লাঙ্কটন। এর মধ্যে এই যে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। ফাইটোপ্লাঙ্কটন মানে কি? ফাইটোপ্লাঙ্কটন মানে কি ভাইয়া? ফাইটোপ্লাঙ্কটন মানে হইতেছে ওই যে উৎপাদকগুলো আছে, যেমন পানিতে যে উৎপাদকগুলো আছে না, উদ্ভিদগুলা, এগুলাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। আর আরেকটা কি আছে? আরেকটা আছে হইতেছে তোমার জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন মানে কি? এই যে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের, প্রাণী বললে কি হবে? জু প্লাঙ্কটন হবে। আর উদ্ভিদ বললে কি হবে? প্লাঙ্কটন হবে। ঠিক আছে, তোমরা পরবর্তী প্রশ্ন অপশনগুলো দেখি। এই দেখো এখানে দেওয়া আছে এই যে প্লাঙ্কটন। এই যে প্লাঙ্কটন বললে কোনটা হবে? এটা হবে তোমার কি? জীব। পানিতে ভাসমান জীবের মধ্যে হলে এটা হবে। আর ফাইটোপ্লাঙ্কটন মানে কি? উৎপাদক, মানে কি যারা খাবার তৈরি করে, নিজের খাবার নিজে তৈরি করে। আর জু প্লাঙ্কটন মানে কি? যদি প্রাণী বলে। বোঝা গেল? তাহলে আনসার কোনটা হবে? জু প্লাঙ্কটন। আচ্ছা, এরপর দেখ পরবর্তী প্রশ্ন কি বলছে, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়? 80 থেকে 90% শক্তি কমে যায়। এটা একটু মনে রাখতে হবে। 80 থেকে 90% শক্তি কমে যায়। এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলোক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রফিক লেভেলে শতকরা কত কিলোক্যালোরি শক্তি সঞ্চারিত? 10% না? তাহলে 10% শক্তি সঞ্চারিত, তাহলে আমরা দেখি তো, এই যে 1000 ইন্টু 10% মানে কি? 1000 এর 10% কত ভাইয়া? 1000 10% হইতেছে 100। আনসার কোনটা হবে? এখানে হবে 100। 10% শক্তি সঞ্চারিত হবে, তাহলে কোনটা হবে? 100। জীববৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা যায়? জীববৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ আছে দেখো, একটা হইতেছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য। আরেকটা কি আছে? আরেকটা আছে হইতেছে কি বংশগতিগত। ঠিক আছে, আরেকটা কি আছে? আরেকটা আছে হইতেছে বাস্তুতান্ত্রিক। তো এই 3 ভাগে ভাগ করা যায়, প্রজাতিগত, বংশগতিগতভাবে, আর আছে বাস্তুতান্ত্রিক। আনসার কোনটা হবে তাহলে? 3টি। হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদ? দেখো এই যে হস্টোরিয়া নামক, তোমাদের বইয়ে একটা লেখা আছে স্বর্ণলতার ক্ষেত্রে, হস্টোরিয়া নামক চূষক অঙ্গ, এর মাধ্যমে কি হয়? আশ্রয়দাতা উদ্ভিদ থেকে তারা খাদ্য সংগ্রহ করে। এই যে স্বর্ণলতা উদ্ভিদগুলো আছে না, এই যে হস্টোরিয়া চূষক অঙ্গের মাধ্যমে তারা যে গাছের উপর আশ্রয় নেই, সেখান থেকে তারা কি করে? খাদ্য সংগ্রহ করে। তো এটা কোন উদ্ভিদে দেখা যায়? এটা হইতে স্বর্ণলতা উদ্ভিদে দেখা যায়। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? এটা একটু মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড হইতেছে গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হইতেছে গ্রিন হাউস গ্যাস। আর এই যে O3 আছে না, এই O3 কে কি বলা হয়? এটাকে বলা হয় ওজোন গ্যাস। ওজোন গ্যাস। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরই মাধ্যমে আমরা 140টা প্রশ্ন সলভ করছি। তো আমরা এখন রসায়ন 141 থেকে শুরু করব।